Hello everyone, I'm your teacher Rakib Ahmed and I'm back again with my another video, and after a really long time, so my apologies to you guys. I know you guys may have missed me, but I don't know about you, but I surely have missed you a lot. A lot means a lot. I miss because teaching has been my profession, but more than my profession is my passion. So I love teaching, and which is why I always miss my students a lot. So I have been busy with a lot of things lately, so for which I couldn't come up with another YouTube video. But then I thought, okay, why not I go and give something for my students who are on YouTube, who are waiting for me there. So yes, today we will be discussing about the chapter Journal Entries and Correction of Errors. Journal entries and correction of errors. So that's my topic for today. So this topic, why particularly this topic? Because this topic is a very important topic for all the O-level candidates. So your O-levels are knocking at the door, right? So just if you still happen to have some confusion on this topic, I think my video can help you, if even a bit. That would be a lot, alhamdulillah. Okay, so without any further ado, let's move on with the topic. So I always try to give my lecture with both a mixture of Bangla and English. So that's how things are gonna go as well with this video. Alright, so remember, this topic, it's so important that it almost comes in each and every year. So you going to the exam hall not having clear knowledge on this topic, then you are so doomed. Okay, so yes, this is important. This is very important. তো ফার্স্ট থিং আমরা বুঝে নেই এই জার্নালটা কেন বা কিভাবে বা কোথা থেকে বা why is it done, how is it done. সো ওইটাই আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করবো আজকের লেকচারে। তো আমাদের ফার্স্ট থিং যেটা, যে এই জার্নালটা কি সেটা বুঝি। সো এই জার্নালটা ইজ ওয়ান অফ দ্য 7 books of prime entries. It is one of the 7 books of prime entries. Okay, so what are the 7 books of prime entries? আমরা জানি ফার্স্টে let's write sales journal, তাই না? So what do we record in sales journal? Sales journal we record credit sales. আমরা যখন বাকিতে বিক্রি করি তখন আমাদের এন্ট্রিটা করতে হয় সেলস জার্নালে। আচ্ছা, তোমরা কিন্তু জাস্ট একটু রিক্যাপে যাই, যদি একবারে বইয়ের শুরুতে যাও দেখবা কি দ্যাট একটা ট্রানজ্যাকশন দেওয়া থাকে, অ্যান্ড ট্রানজ্যাকশনটা থেকে আমরা কি করি, আমরা লেজার অ্যাকাউন্ট বা টি অ্যাকাউন্টে একটা এন্ট্রি করি, তাই না? লেজার অ্যাকাউন্ট বা টি অ্যাকাউন্টে একটা এন্ট্রি করি। সো এইখানে যেটা হইতেছে দ্যাট অ্যাকাউন্টিংয়ের প্রসেসটা কিন্তু তা না। অ্যাকাউন্টিংয়ের প্রসেসটা হচ্ছিল যে আমরা লেজার অথবা টি অ্যাকাউন্টে এন্ট্রি করার আগে আমরা বুক অফ প্রাইম এন্ট্রিতে রেকর্ড করি। সো এর জন্যই যখন ক্রেডিট সেলস হয়, ক্রেডিট সেলস হইলে ফার্স্ট এন্ট্রিটা যায় বুক অফ প্রাইম এন্ট্রিতে, ঠিক আছে? সো যখন ক্রেডিটে বিক্রি হয়, মনে রাখবা অ্যাকাউন্টিংয়ে যত ট্রানজ্যাকশন আছে, প্রতিটা ট্রানজ্যাকশনই কোনো না কোনো বুক অফ প্রাইম এন্ট্রিতে ইনিশিয়ালি রেকর্ডেড হবে, ঠিক আছে? সো
এই জন্য আমাদের এই 7টা বুক অফ প্রাইম এন্ট্রি এবং এই 7টা বুক অফ প্রাইম এন্ট্রিতে আমাদের সব অ্যাকাউন্টিংয়ের ট্রানজ্যাকশন রেকর্ড হয়, ঠিক আছে? তো যেটা বলছিলাম, সেলস জার্নালে কি রেকর্ড হয়? আমরা যখন কোনো বাকিতে মাল বিক্রি করি, ওয়েন উই সেল গুডস অন ক্রেডিট, তখন আমরা সেলস জার্নালে রেকর্ড করি। তারপর লিখি সেলস রিটার্নস জার্নাল। সেলস রিটার্ন জার্নাল কী করি? যখন সেই গুডস যেগুলো বাকিতে সেল করলাম, আমার কাস্টমার যদি আমাকে রিটার্ন করে দেয়, সেক্ষেত্রে আমরা রেকর্ড করব সেলস রিটার্নস জার্নালে। তাইলে আমরা বলতেই পারি এটা কি হয়, তাহলে সেলস রিটার্নস, ঠিক আছে? সেলস রিটার্নস। তারপর আসে হচ্ছে হলো ওকে পারচেজেস জার্নাল। পারচেজেস জার্নালে কি রেকর্ড হয়? পারচেজেস জার্নালে রেকর্ড হয় যখন আমরা বাকিতে গুডস পারচেজ করি। আমরা গুডস বাকিতে পারচেজ করি। হ্যাঁ, এখন তোমার বিজনেসে একটা ডেলিভারি ভেহিকেল দরকার হইলো, ঠিক আছে? তুমি সেটাও তো পারচেজ করো, ধরো বাকিতেই করলা, বাট তাইলে কি তুমি পারচেজ জার্নালে রেকর্ড করবা? না, পারচেজ জার্নালে তাও তুমি রেকর্ড করবা না, সেটা আমরা জানি, সেটা আমরা শিখে আসছি আগের চ্যাপ্টারে। বাট পারচেজেস জার্নাল আমরা রেকর্ড করি যখন আমরা রিসেলেবল গুডস পারচেজ করি, তখন আমরা পারচেজ জার্নালে রেকর্ড করি, বাট ক্রেডিটে পারচেজ করলে। সো ক্রেডিট পারচেজেস। ঠিক আছে? তারপরে কি আছে? তারপর আছে পারচেজেস রিটার্নস জার্নাল। সো পারচেজেস রিটার্নস জার্নালে কি রেকর্ড করি আমরা? পারচেজ রিটার্নস, যেগুলা আমরা আমাদের ক্রেডিট সাপ্লায়ারদেরকে ফেরত দিয়ে দিই। হয়তো গুডসে কোনো প্রবলেম ছিল, কোনো ডিফেক্ট ছিল, সেগুলো আমরা কি করি? আমরা রিটার্ন করি। সো সেটা পারচেজ রিটার্নস জার্নালে যায়। তারপর ফিফথ বুক অফ প্রাইম এন্ট্রি কি আমাদের? ক্যাশ বুক। ক্যাশ বুক। সো এই ক্যাশ বুকে কি রেকর্ড হয়? আমরা যত কিছু নগদ টাকায় কিনি অ্যান্ড বেচি, সেটা ক্যাশ বুক রেকর্ড করে। কি বলছিলাম? বাকিতে গুডস কিনলে পারচেজ জার্নাল, বাকিতে গুডস সেল করলে সেলস জার্নাল। কিন্তু যখন আমরা পেমেন্ট করে, ক্যাশে পেমেন্ট করে আমরা প্রোডাক্ট কিনে আনি, তখন ক্যাশ বুক। যদি বিক্রি করি, আমাদের কাস্টমার আমাকে সাথে সাথে পেমেন্ট করে দেয়, ক্যাশ বুক। ঠিক আছে? এইটা শুধু এই ধরনের, যদি আমরা কোনো এক্সপেন্স পে করি, কোনো নন কারেন্ট অ্যাসেট কিনি, যাই করি না কেন, সোজা কথায় ওয়েন ফিজিক্যাল ক্যাশ ইজ ফ্লোয়িং ইন অ্যান্ড আউট, আমরা ক্যাশ বুকে রেকর্ড করি, সেটাও আমরা জানি। ওকে, ক্যাশ ট্রানজ্যাকশনস। ঠিক আছে? তারপরে আমাদের ছিল পেটি ক্যাশ বুক। আমরা পেটি ক্যাশ বুকেরটা জানি। পেটি ক্যাশ বুকে কী রেকর্ড হয়? পেটি ক্যাশ বুকে রেকর্ড হয় সব স্মল ভ্যালু ট্রানজ্যাকশনস। স্মল ভ্যালু ট্রানজ্যাকশনস, তাই না? স্মল ভ্যালু ট্রানজ্যাকশনস। ঠিক আছে? অ্যান্ড লাস্টলি হচ্ছে দ্য জার্নাল অর জেনারেল জার্নাল। ঠিক আছে? আমরা লিখলাম। অ্যান্ড এই দ্য জার্নাল হচ্ছে হইল আমাদের আজকের টপিক অফ ডিসকাশন। ঠিক আছে? দ্য 7th বুক অফ প্রাইম এন্ট্রি। ঠিক আছে? সো এখন চলে যাই আমরা এই দ্য জার্নালে আমরা কি কি মেইনলি রেকর্ড করি। বিফোর গোয়িং ইন দেয়ার আমরা একটু জার্নালের ফরম্যাটটা দেখে নিই, তাহলে মনে হয় বেটার হয়, তাই না? সো চলে যাই ফরম্যাটে আমরা। ওকে,
ফরম্যাট। সো এখানে আমাদের একটা কলাম, একটা কলাম, একটা কলাম, ঠিক আছে। সো আমাদের ফার্স্ট যে কলামটা সেটাকে আমরা ডেট কলাম বলি, তারপরে এটাকে ডিটেলস কলাম বলি, এটাকে আমরা ডেবিট কলাম বলি, এটাকে আমরা ক্রেডিট কলাম বলি। এই ফরম্যাটটা তোমাদের একটা ফরম্যাটের সাথে খুব সিমিলার মনে হইতে পারে, সেটা হচ্ছিল ট্রায়াল ব্যালেন্সের ফরম্যাট, ঠিক আছে। হ্যাঁ, ট্রায়াল ব্যালেন্সের ফরম্যাটের সাথে খুবই সিমিলার, কিন্তু ট্রায়াল ব্যালেন্সের ফরম্যাটে একটা ডেট কলাম থাকে না, এখানে একটা ডেট কলাম থাকে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা ফরম্যাটটা ড্র করে নিই। আচ্ছা, সো ফরম্যাটের যেহেতু ড্র করা হয়ে গেছে, আমরা তাহলে চলে যাই এখন দ্যাট আমাদের জার্নালে বেসিক্যালি কী কী জিনিস রেকর্ড হয়। জার্নালে আমাদের রেকর্ড হয় অ্যাট ফার্স্ট what gets recorded, ঠিক আছে। তো নাম্বার 1 রেকর্ড হয় হচ্ছে হলো আমাদের ওপেনিং এন্ট্রিজ, ওপেনিং এন্ট্রিজ, ঠিক আছে। এই ওপেনিং এন্ট্রিজ বলতে আমরা কি বুঝি? ওপেনিং এন্ট্রিজ বেসিক্যালি হচ্ছে হলো যখন একটা বিজনেস বছর শুরু করতেছে, তখন তার প্রিভিয়াস ইয়ার থেকে কিছু অ্যাসেটস, কিছু লায়াবিলিটিস যেগুলা প্রিভিয়াস ইয়ারের এন্ডে ছিল, যেগুলা রয়ে গিয়েছিল, সেগুলো এই বছরে ক্যারি হয়ে আসে। সো যেগুলো গত বছরের ক্লোজিং, সেগুলো এই বছরের ওপেনিং। সো এই ওপেনিংগুলোকে আমাদেরকে ইনিশিয়ালি অ্যাকাউন্টসে এন্ট্রি করাইতে হয়, অ্যাকাউন্টসে ঢুকাইতে হয়, ঠিক আছে। কারণ এইগুলো তো গত বছর অ্যাকাউন্টসে ছিল, গত বছর অ্যাকাউন্টসে তো ছিল, এই বছর অ্যাকাউন্টসে তো নাই। সো এই বছর অ্যাকাউন্টসে যখন আমাকে এন্ট্রি করাইতে হবে, তখন তাদেরকে এন্ট্রি করাইতে হবে থ্রু জার্নাল। কি বলছি? অ্যাকাউন্টিংয়ে যত ট্রানজ্যাকশন আছে সব 7টা বুক অফ প্রাইম এন্ট্রির ভিতরে এন্ট্রি হয়, ঠিক আছে। সেক্ষেত্রে এই ওপেনিং এন্ট্রিজ কি হবে? রেকর্ড হবে জার্নালে। ক্লিয়ার? ওকে। সো এই ওপেনিং এন্ট্রিজগুলো যখন জার্নালে রেকর্ড হয়, কীভাবে হয়? সো আমাদের মনে করো একটা সিনারিও বলে দিল, ঠিক আছে, একটা সিনারিও বলে দিল, যে সিনারিওতে মনে করো আমাদের কিছু অ্যাসেটস বলা আছে, কিছু লায়াবিলিটিস বলা আছে। সো আমাদের অ্যাসেটসের মধ্যে মনে করো বলা আছে প্রেমিজেস মনে করো বলা আছে $130,000, ঠিক আছে। তারপর মনে করো আমাদের বলা আছে ফিক্সচার্স মনে করো বলা আছে তোমার 28,700, ঠিক আছে। তারপর মনে করো আমাদের বলা আছে মোটর ভেহিকল, একটা মোটর ভেহিকল গত বছর ছিল। সো মোটর ভেহিকলটা বলা আছে মনে করো আমাদেরকে 14,500, ঠিক আছে। তারপর মনে করো আমাদের ইনভেন্টরি বলা আছে মনে করো আমাদের 4,800। তারপর মনে করো আমাদের ট্রেড রিসিভেবলস বলা আছে 5,200। মনে করো আমাদের ক্যাশ বলা আছে 300। ঠিক আছে, এই দুগুলো মনে করো আমাদের অ্যাসেটস বলা আছে, ঠিক আছে, যেগুলো গত বছর থেকে এই বছরে ক্যারি হয়ে আসতেছে, ঠিক আছে। তারপর আমাদেরকে কিছু লায়াবিলিটিসও বলা আছে, কি ধরনের লায়াবিলিটিস? মনে করো বলা আছে ট্রেড পেয়েবলস বলা আছে আমাদের
মনে করো 6100, আমাদের মনে করো ব্যাংক ওভারড্রাফট বলা আছে, ব্যাংক ওভারড্রাফট বলা আছে মনে করো 3800, ঠিক আছে। আমাদের আর কোনো লাইবিলিটিস বলে নেই, বিজনেস আর কোনো লাইবিলিটিস নাই, ঠিক আছে। সো এইগুলাই ছিল আমাকে মানে ইনফরমেশন দিয়ে দিছে। সো এখন এগুলাকে কী করতে হবে, এগুলাকে সুন্দর মতো আমাদেরকে বুক অফ প্রাইম এন্ট্রি দিয়ে লেজারে এন্ট্রি দেওয়াইতে হবে, ঠিক আছে। সো এগুলা কোন বুক অফ প্রাইম এন্ট্রিতে যাবে, অফকোর্স এগুলো যাবে জার্নালে, ঠিক আছে। সো এগুলোর জন্য আমি একটা জার্নাল করে ফেলতেই পারি। ডেট, ডিটেলস, ডেবিট, ক্রেডিট, ঠিক আছে। সো আমরা ফরম্যাটটাকে এঁকে ফেললাম। এখন আমরা চলে যাই তাহলে আমাদের, যেহেতু বছর শুরু হচ্ছে, সো লেটস সে আমাদের 2026 জানুয়ারি 1, ঠিক আছে। সো আমাদের ফার্স্টে আছে কি, প্রেমিজেস, আমরা বসাই প্রেমিজেস। প্রেমিজেস কত বলে দিয়েছে ওরা, প্রেমিজেস ওরা বলে দিয়েছে কোয়েশ্চেনে আমাদেরকে 1,30,000, ঠিক আছে। আমাদের ফিক্সচার্স কত কত জানি আমরা, ফিক্সচার্স আমরা জানি 28,700, ঠিক আছে। মোটর ভেহিকল কত জানি আমরা, মোটর ভেহিকল আমরা মনে করো জানি, দেখছিলাম কত 14,500। আমরা ইনভেন্টরি জানি কত, আমরা ইনভেন্টরি জানি 4,800। আমরা ট্রেড রিসিভেবলস জানি কত, আমরা মনে করো ট্রেড রিসিভেবলস জানি 5,200। আর আমরা ক্যাশ জানি কত, 300। সো এই সবগুলো আইটেমস আমরা উপর থেকে জানি, কোয়েশ্চেনে আমরা জানি। অ্যান্ড আমাদেরকে কিছু লাইবিলিটিস বলছে, সো আমরা সবগুলো অ্যাসেটসগুলোকে আগে লিখবো, ঠিক আছে, ডেবিট কলামে। তারপর আমরা সবগুলো লাইবিলিটিসকে লিখবো, ঠিক আছে। অ্যান্ড লাইবিলিটিসগুলোকে কী হবে, অবশ্যই লাইবিলিটিস আমরা জানি যে বাই নেচার দে আর ক্রেডিট, সো লাইবিলিটিস আর অলওয়েজ ক্রেডিট, তো লাইবিলিটি ক্রেডিট সাইডে যাবে, আর অ্যাসেটসগুলো সব ডেবিট সাইডে আসছে, রাইট। এখন লাইবিলিটিস যখন তুমি লিখবা বা ক্রেডিট সাইডের এন্ট্রিগুলো যখন তুমি দিবা, তখন মনে রাখবা তোমাকে হালকা টু দ্য রাইট ইনডেন্ট করে নিতে হবে, ট্রেড পেয়েবল। দেখছো আমার অ্যালাইনমেন্ট কিন্তু সেম নেই এখন, আর অ্যালাইনমেন্টটা কিন্তু ট্রেড পেয়েবলস জন্য একটু সরে আসছে, একটু রাইটে চলে আসছে, তাই না। সো ট্রেড পেয়েবলস 6,100, ঠিক আছে। তারপর আমার ব্যাংক ওভারড্রাফট ছিল, ব্যাংক ওভারড্রাফট ছিল 3,800। এখন এই যখন সিচুয়েশন, আমরা কি জানি অ্যাকাউন্টিংয়ে আমাদের ডেবিট এন্ট্রিজ আর মানে ফর এভরি ডেবিট এন্ট্রি দেয়ার ইজ আ ক্রেডিট এন্ট্রি, তাই না। সো সেক্ষেত্রে আমাদের ডেবিট সাইডের টোটাল আর ক্রেডিট সাইডের টোটাল তো মিলার কথা। বাট এইখানে যখন তুমি খেয়াল করবা, আমাদের তোমার ডেবিট সাইডের টোটাল আসতেছে 1,83,500, ঠিক আছে। তুমি যে টোটাল করো এই সবগুলো ফিগারকে, তুমি দেখবা 1,83,500 তোমার টোটাল আসতেছে। বাট তোমার এই যে ক্রেডিট সাইডের টোটাল কিন্তু তা আসতেছে না। সো ক্রেডিট সাইডের টোটালটা আমাদের ডেবিট সাইড টোটাল ক্রেডিট সাইড টোটালকে সেম করতে হবে। সো সেইটা সেম করার জন্য আমরা কী করব, আমরা এইখানে যেই ডিফারেন্স ফিগারটা, সেটার ফিগারটাকে আমরা ক্যাপিটাল বসায় দিব, ঠিক আছে।
অ্যান্ড দিস উইল বি আওয়ার ক্যাপিটাল। অলসো এইভাবে করে কিন্তু যদি তুমি অ্যাকাউন্টিং ইকুয়েশন করো, ঠিক আছে, অ্যাকাউন্টিং ইকুয়েশন কি, ক্যাপিটাল ইকুয়ালস টু অ্যাসেটস মাইনাস লায়াবিলিটিস, তাই না? সো আমাদের টোটাল অ্যাসেটস থেকে টোটাল লায়াবিলিটিস বাদ দিয়ে দাও, তাইলেও ক্যাপিটাল আসে। সো যেহেতু ক্যাপিটাল ভ্যালুটা বলা নাই ওপেনিংয়ে, সো আমরা যদি ওপেনিংয়ে সবগুলো অ্যাসেটস থেকে সবগুলো লায়াবিলিটিস বাদ দিয়ে দেই, তাইলে কি আসবে, আমাদের ওপেনিং ক্যাপিটাল চলে আসবে। সো আমাদের ওপেনিং ক্যাপিটাল আমরা সাবট্র্যাক্ট করলাম, করার পর উই গেট 173,600, ঠিক আছে? সো তোমরা চাইলে ক্যালকুলেশন করে দেখতে পারো, এতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, অ্যান্ড টোটাল 183,500, 183,500, ঠিক আছে? এইটা যখন আমাদের কাছে করা হয়ে গেল, আমরা দেখে ফেললাম আমাদের জার্নালে ফার্স্ট যে আইটেমটা যায়, বা জার্নালে যেই 4টা আইটেম যায়, 4টা আইটেম থেকে একটা আইটেম হচ্ছিল ওপেনিং এন্ট্রিজ, কীভাবে রেকর্ড করতে হয় আমরা শিখে ফেললাম, রাইট? 100%। আচ্ছা, সেক্ষেত্রে আমরা তাহলে চলে যেতে পারবো আমাদের নেক্সট যেই পার্টটা। আমাদের নেক্সট পার্টটা কি? নেক্সট পার্টটা হলো আমাদের পারচেজ অ্যান্ড সেল অফ নন কারেন্ট অ্যাসেটস। আমি এখানে ছোট জিনিস অ্যাড করব, পারচেজ অ্যান্ড সেল অফ নন কারেন্ট অ্যাসেটস অন ক্রেডিট। ওয়াই অন ক্রেডিট? ভাই, যদি ক্যাশ টাকায় কিনি বা বেচি, তাহলে তো ক্যাশ বুকেই রেকর্ড হয়ে যাবে, আমাদের এই জার্নালে ঝামেলার তো দরকার নেই। বাট যদি বাকিতে কিনি বা বাকিতে বেচি, তাইলেই জার্নাল এন্ট্রি হবে। ক্লিয়ার? ওকে, সো হ্যাভিং সেড দ্যাট, আমরা চলে যেতে দেখি কিভাবে হয়। সো আমি আমার এই যেই জার্নালটা, সেটাকে না আমি আরেকটা জার্নাল করি। সো সেইখানে হলো তোমার নাম্বার 2, purchase and sale of non-current assets on credit, ঠিক আছে? on credit, okay? So purchase and sale of non-current assets on credit, আমরা তাহলে একটু জার্নাল একটা দেখে ফেলি, তাহলে বুঝতে পারবো। So date, details, debit, credit. এখন আসো, মনে করো আমরা কি করলাম, আমরা কিছু ফিক্সচার্স কিনলাম। কি করলাম? কিছু ফিক্সচার্স কিনলাম। কার থেকে কিনলাম? ফ্রম অফিস সাপ্লাইজ ইনকর্পোরেশন। অফিস সাপ্লাইজ ইনকর্পোরেশন থেকে আমরা কিছু ফিক্সচার্স কিনলাম, ঠিক আছে? সো তখন আমরা মনে করো সেটা কিনলাম 2026, ঠিক আছে, জানুয়ারি 3rd, লেটস সে, ঠিক আছে? আমরা কি করছি, আমরা কিছু ফিক্সচার্স কিনছি। কার থেকে কিনছি? অফিস সাপ্লাইজ থেকে কিনছি। কীভাবে কিনছি? অন ক্রেডিট কিনছি। যদি ক্যাশে কিনতাম তাহলে জার্নালে আসতোই না, যেহেতু বাকিতে কিনছি জার্নালে আসবে, ঠিক আছে? তো ফিক্সচার্স কি হবে? ডেবিট হবে। কত টাকার অ্যাসেট কিনছি? লেটস সে 1500 টাকার অ্যাসেট কিনছি। আর ক্রেডিট কত হবে? অফিস সাপ্লাইজ
1500। একটা জিনিস আমি বলি নাই, সেটা হচ্ছিল দ্যাট আমাদের জার্নালের একটা ফরম্যাটের রিকোয়ারমেন্ট আছে। ফরম্যাটের রিকোয়ারমেন্ট এটা, সেটা কি, একটা ছোট ন্যারেটিভ লেখা ফর এভরি ট্রানজ্যাকশন। ঠিক আছে, এটা সাধারণত এক্সামে চায় না, সেই জন্য আমি ওভাবে করে স্কিপ করে গেছিলাম। বাট তারপরেও যেহেতু সিলেবাসে আছে, জেনে রাখা ভালো। ন্যারেটিভ বলতে আমরা কি বুঝি? ন্যারেটিভ বলতে হচ্ছে এই ট্রানজ্যাকশন যেটা হয়েছে সেটাকেই ইন সামারি 4-5 শব্দে বলতে হবে, 4-5টা ওয়ার্ডে বলতে হবে। অ্যান্ড যখন তুমি বলবা তখন তুমি অ্যামাউন্টটা উল্লেখ করবা না। ইউ উইল নট মেনশন দ্য অ্যামাউন্ট, ওকে, ইন দ্য ন্যারেটিভ। সো আমি এখানে অফিস সাপ্লাইজ কিছু পারচেজ করছি, ঠিক আছে, ফিক্সচার্স পারচেজ করছি অফিস সাপ্লাইজ থেকে। সো আমি কি লিখবো? আমি লিখব ন্যারেটিভ purchase of fixtures on credit। ঠিক আছে, এইটাই হচ্ছে এটার ন্যারেটিভ। ঠিক আছে, খুবই সিম্পল, তাই না? সো এইভাবে করে ন্যারেটিভ লিখতে হয়। আমি একটা এক্সাম্পল দেখা দিলাম, বাকিগুলোর জন্য আমি ন্যারেটিভ লিখবো না। ঠিক আছে, বাট তারপর তোমাদেরকে শেখানো দরকার, জানানো দরকার, জানাই দিলাম। ঠিক আছে, তোমরা এটা একবারে যে অ্যাভয়েড করে যাওয়া, স্কিপ করে যাওয়া, প্র্যাকটিস করবো না, এই কাজ করো না। ঠিক আছে, আমার কথা শুনে পরে গিয়ে আমার গালি দিবা যে হ্যাঁ স্যার তো বলছে যে এক্সামে আসে না, এখন এক্সামে এখানে আসছে। বাবা, এটা সিলেবাসে আছে, এটা সিলেবাসে আছে। সো এর জন্য এটা আমাদের জানতে হবে। হ্যাঁ, জানতে হবে, লেখাপড়া করতে হবে, নকল আর হবে না। সো যাই হোক, এনিহাও, সো ডিসপোজাল যদি আমরা করি, এইটাও যদি বাকিতে করি, হ্যাঁ, সো তখন কি হবে? ফার্স্ট অফ অল অ্যাসেটটা আমার অ্যাসেট যখন বিক্রি হবে, তখন আমার মোটর ভেহিকেল অ্যাকাউন্ট কি হবে? ক্রেডিট হবে। তাইলে ডেবিট কি হবে? ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারে পড়ে আসছি, ডিসপোজাল অ্যাকাউন্ট হবে। ঠিক আছে, সো আমরা মনে করো জানুয়ারি 5-এ একটা অ্যাসেট বিক্রি করছি। ঠিক আছে, কি অ্যাসেট বিক্রি করছি? আমরা মনে করো মোটর ভেহিকেল বিক্রি করছি। সো ডিসপোজাল অফ মোটর ভেহিকেল লিখলাম আমরা। ঠিক আছে, কত টাকা মোটর ভেহিকেল? কস্ট প্রাইসে লিখতে হবে, ডিসপোজাল অ্যাকাউন্টে কস্ট প্রাইসে যায়, কারণ আমাদের অ্যাসেট অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে অ্যাট দ্য কস্ট প্রাইস। সো 14,500। ঠিক আছে, আর তাই ক্রেডিট কি হবে? মোটর ভেহিকেল অ্যাকাউন্ট, মোটর ভেহিকেল 14,500। ঠিক আছে, সো এখন আমার এই অ্যাসেটটা যে বিক্রি করছি আমি, অ্যাসেটটা যে কিনছে সে তো আমার থেকে 14,500 কিনে নেই। সে কততে কিনছে? সে কিনছে আমার থেকে, তার থেকে কমে নিশ্চয়ই, কারণ সে পুরান অ্যাসেট কিনছে। সো বাট অ্যাগেন সে তো কিনছে বাকিতে। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমি কি করব? আমি বেসিক্যালি যে কিনছে তাকে ডেবিট করব। ঠিক আছে, তাই না? তাকে আমি ডেবিট করবো কারণ সে অ্যাসেটটা পাইছে। ঠিক আছে, সো মনে করো সে যে কিনছে তার নাম হচ্ছে এবি ভেহিকলস। ঠিক আছে, সো এবি ভেহিকলস কি হবে? ডেবিট হবে। ঠিক আছে, সে মনে করো আমার থেকে কিনছে 8,600 দিয়ে। ঠিক আছে, আর তাহলে ক্রেডিট কি হবে? আমরা এটাও শিখছি ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারে, ওইখানে আর যাবো না। ডিসপোজাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে 8,600। ঠিক আছে, ক্লিয়ার? আর আমার এই যেই বিজনেস ডিলটা হইলো, আমার যে এই অ্যাসেটটা বিক্রি হইলো, সেই অ্যাসেটটা বিক্রি হওয়াতে আমার কিছু লাভ অথবা কিছু লস হয়েছে। বুঝতেই পারতেছি 14,500 টাকার অ্যাসেট যদি 8,600 বিক্রি হয়, লাভ তো হয় না, আমার লসই হয়েছে। ঠিক আছে, অ্যান্ড এই কেসে ডেপ্রিসিয়েশনের কোনো ঝামেলা আসে নাই, আমরা আনতেছি না। ঠিক আছে, সো এই জন্য আমরা সেটাকে স্কিপ করে যাব। সো আমি একটু এক্সটেন্ড করি। ওকে,
সো আমাদের কি হচ্ছে, যেহেতু লস হয়েছে, লস একটা এক্সপেন্স স্টেটমেন্ট অফ প্রফিট লস এখন কোন সাইডে হয়, ডেবিট সাইডে হয়। সো ডেবিট সাইডে আমরা স্টেটমেন্ট অফ প্রফিট লসকে ডেবিট করব, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। আর ডিসপোজাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে। ঠিক আছে, সো এই হলো আমাদের কিভাবে পারচেজ অ্যান্ড সেল অফ নন কারেন্ট অ্যাসেটকে ডিল করতে হয় সেটা দেখলাম আমরা। ঠিক আছে, এখন আমরা চলে যাব আমাদের নেক্সট যেই ক্যাটেগরি অফ ট্রানজ্যাকশন যেটা জার্নাল রেকর্ড করে, সেটা সেই ক্যাটাগরিটা কি, সেটা হলো নন রেগুলার ট্রানজ্যাকশনস। ঠিক আছে, নন রেগুলার ট্রানজ্যাকশন। ঠিক আছে, ট্রানজ্যাকশনস। আচ্ছা, নন রেগুলার ট্রানজ্যাকশনস বলতে আমরা কি বুঝি? সোজা সোজা সবটা ইংলিশ আমরা তো বুঝতেই পারি, নন রেগুলার মানে ইররেগুলার। ঠিক আছে, যেটা প্রতিনিয়ত ঘটে না, তাই না? সো যেটা প্রতিনিয়ত ঘটে না সেটাই নন রেগুলার, সেটাই ইররেগুলার, তাই না? সো এখন জিনিসটা হয়েছে বিজনেসে এমন কিছু ঘটনা আছে যেটা প্রতিনিয়ত তো ঘটে না। যেমন মনে করো আমি একজনের কাছে বাকিতে কিছু মাল বিক্রি করছি, সে আমার টাকা নিয়ে পালাই গেছে, সে আমাকে আবার টাকা দেয় নাই, সে পালাই গেছে। ঠিক আছে, হি ফ্লেড দ্য সিন। সো সেক্ষেত্রে কি হলো, সেক্ষেত্রে আমার টাকাটা লস হইলো। বাট এই যে টাকা নিয়ে পালায় যাওয়া, আমার লস হওয়া, এগুলা কি প্রতিদিনকার কাহিনী? যদি প্রতিদিনকার ঘটনা এটাই হয়ে থাকে তাহলে তোমার ব্যবসা 2 দিনও টিকবে না। সো এইটা ইজ অ্যান আনইউজুয়াল কেস। সো এই আনইউজুয়াল যে সিনারিওগুলো আছে এগুলোকেও এই জার্নাল বাবা সবার উপর থেকে বোঝা কমাই দিয়ে নিজের কাঁধে নিয়ে নিছে, যে এইটার বোঝাও আমি নিব। আমি জার্নাল বলতেছি যে নন রেগুলার ট্রানজ্যাকশনের বোঝাটাও আমিই নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তোমাদের বাকিদের টেনশন করতে হবে না। তোমরা বাকি 6 বুক অফ প্রাইম এন্ট্রি যারা আসো তোমরা রিল্যাক্স অ্যান্ড চিল, আমি দেখতেছি ব্যাপারটা। ঠিক আছে, সো এই নন রেগুলার ট্রানজ্যাকশনের ব্যাপারটা কি আছে, এখানে আছে তোমার যেমন হইতে পারে ইররিকভারেবল ডেট। ঠিক আছে, যদি একটা বিজনেসে ইররিকভারেবল ডেট হয় সেক্ষেত্রে এটাকে নন রেগুলার ট্রানজ্যাকশন ধরা হয় এবং এটা জার্নাল রেকর্ড করে, এইটা জার্নাল রেকর্ড করে। ঠিক আছে, সো চলে যাই আমরা আবার একটা জার্নাল দেখে ফেলি। ডেট, ডিটেলস, ডেবিট, ক্রেডিট। ঠিক আছে, সো কি বলছি, যে মনে করো আমাদের জানুয়ারি 10 একটা কাস্টমার আমার টাকা দিল না। সো এটা হইলো আমার জন্য ইররিকভারেবল ডেট। তোমরা কিন্তু আর ব্যাড ডেট ট্যাড ডেট বলো না। ঠিক আছে, এগুলা কিন্তু বাতিল মাল, এগুলো এখন আর চলে না, এগুলো এখন আর এক্সামিনাররা খায় না। ঠিক আছে, ব্যাড ডেট বলতে কিছু নাই, ইররিকভারেবল ডেট। হ্যাঁ, সো ইররিকভারেবল ডেট মনে করো 90 টাকা। 90 টাকা একটা কাস্টমার আমাকে না দিতেই পারে, দিল না। ঠিক আছে, কাস্টমার নাম হচ্ছে অ্যানি। ঠিক আছে, তোরা আমি দেখে নিব, অ্যানি 90 টাকা। সো এই 90 টাকা সে আমাকে দিল না, সেক্ষেত্রে এটা হয়ে গেল কি আমার জন্য একটা ইররিকভারেবল ডেট। ঠিক আছে, এখন এটাকে তো বছর শেষে আমাকে কোথায় নিতে হবে? বছর শেষে এটাকে আমার স্টেটমেন্ট অফ প্রফিট ও লসে একটা এক্সপেন্স হিসেবে চার্জ করতে হবে। রিমেম্বার, আমাদের ইয়ার এন্ডে
যত রকম আইটেমস যেগুলার তোমার কি বলে কোনো ব্যালেন্স সিডি বা বিডি মানে হয় না, ঠিক আছে, বা হইলেও সেগুলো ইজ নট দ্য কনসার্ন, যেগুলো স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করতে হয়। যেরকম আমাদের লেজার অ্যাকাউন্ট থেকে কোনো আইটেমকে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ করতে হবে, সেটাকেও আমাদের ফার্স্টে ওটার জন্য একটা জার্নাল করতে হবে, তারপর স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে নিতে হবে। কীভাবে একটু বুঝাই। আমরা যখন এই রিকভারেবল ডেট অ্যাকাউন্টটা করি, ঠিক আছে, এই যে মনে করে অ্যানির কেসটা তুমি চিন্তা করো, ঠিক আছে। সো যদি একটু ঘটনা চিন্তা করি আমরা, আমাদের কি ছিল, এর কোনো টি অ্যাকাউন্ট ছিল নিশ্চয়ই, ঠিক আছে। সো অ্যানির নামে এক বেয়াদব কাস্টমার ছিল আমাদের, ঠিক আছে। এই বেয়াদব কী করছে, এর কাছে আমি 90 টাকা পাইতাম, ঠিক আছে, 90 টাকা পাইতাম এর কাছে আমি, ঠিক আছে। এ আমার থেকে গুডস কিনছিল, মনে করো তোমার আমি সেল করছিলাম ওর কাছে, ঠিক আছে। এখন সেই 90 টাকা সে আমাকে আর দিবে না, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমি কি করছি, আমি অ্যানি অ্যাকাউন্টে ক্রেডিট করছি ইরিকভারেবল ডেট 90 টাকা, ঠিক আছে। অ্যান্ড আমার একটা ইরিকভারেবল ডেট অ্যাকাউন্টও নিশ্চয়ই ছিল। এই ইরিকভারেবল ডেট অ্যাকাউন্টটা এখন আর এবাইসি অ্যাকাউন্ট লেখে না, কি হলো, হ্যাঁ ঠিক আছে। সো এই এবাইসি লেখে না, বাট তারপর আমি লিখলাম, ঠিক আছে। আচ্ছা নাই লিখি, এখন যেহেতু লেখে না যেটা, সেটা এখন বাতিল মাল, সেই জিনিস আমরা এখন আর ফলো করবো না। দেখছো এই অ্যাকাউন্ট লিখার কারণে কত ঝামেলা হইলো আমার, কলম বন্ধ হয়ে গেল, আমার ইরিকভারেবল ডেটের অ্যাকাউন্ট মুছতে গিয়ে উপরে এগুলো আবার ড্র করতে হলো। যাই হোক, যা হয়েছে হয়েছে। সো এখন এখানে কি দাঁড়াচ্ছে আমার এখানে অ্যানি একটা ইরিকভারেবল ডেট হয়েছে, ঠিক আছে, 90 টাকা। তারিখ কত বসেছিলাম, তারিখ বসেছিলাম জানুয়ারি 10, ঠিক আছে। সো ডিসেম্বর 31 যেটা হচ্ছে আমার ইয়ার এন্ড, তখন তো এটাকে আমার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করতে হবে, তাই না? সো এই যে স্টেটমেন্ট অফ প্রফিট লসে ট্রান্সফার করতেছি, এই ট্রান্সফার করার জন্য আমাকে এই জার্নালটা করতে হবে, ঠিক আছে। যে ইরিকভারেবল ডেট অ্যাকাউন্ট ডেবিট, অ্যানি অ্যাকাউন্ট ক্রেডিট, এটা সরি, এটা তো আমি যখন ইরিকভারেবল ডেট হয়েছে তখন করছি। এখন একটা জার্নাল করতে হবে, সেটা হচ্ছে হলো স্টেটমেন্ট অফ প্রফিট, statement of profit or loss, debit, irrecoverable debt, credit, ঠিক আছে। সো এটা আমরা কীভাবে ট্রান্সফার করলাম, আমরা ট্রান্সফার করলাম থ্রু আ জার্নাল, অ্যান্ড দিস ইজ দ্য জার্নাল ফর দ্যাট, ঠিক আছে। আমরা নিশ্চয়ই বিজনেসে কিছু অ্যালাউয়েন্স ফর ইরিকভারেবল ডেটসও রাখি, তাই না? অ্যালাউন্স ফর ইরিকভারেবল ডেটস তোমরা ওই যে প্রভিশন ফর ডাউটফুল ডেটস যেটা শিখছো সেটা বললো না, ঠিক আছে। এখন নিউ টার্ম ইউজ হচ্ছে অ্যালাউয়েন্স ফর ইরিকভারেবল ডেটস, আমরা ওইটা ইউজ করবো। সো আমরা যখন একটা অ্যালাউয়েন্স ক্রিয়েট করি, সো এটাকেও আমার এক্সপেন্স হিসেবে চার্জ করতে হয়। যখন ক্রিয়েট করি বা ইনক্রিজ করি বা যদি ডিক্রিজ করি তাহলে তো ইনকাম, বাট যদি এটা এক্সপেন্স হয়, উইচ মিনস আমি ক্রিয়েট করছি, উইচ মিনস আমি ইনক্রিজ করছি, তার মানে কি ইট ইজ এন এক্সপেন্স। সো এটাও কি হবে, স্টেটমেন্ট অফ
প্রফিট অর লস, মনে করো আমি একটা অ্যালাউন্স করছিলাম হচ্ছে হলো তোমার 620, ঠিক আছে। আর আমি তোমার মনে করো এটা কি হবে, ক্রেডিট হবে অ্যালাউন্স ফর ইরিকভারেবল ডেট 620, ঠিক আছে। সো এইভাবে করে হচ্ছে হলো আমরা এই ইয়ার এন্ড ট্রান্সফারগুলো করি। এই ইয়ার এন্ড ট্রান্সফার কিন্তু শুধু এমন না যে মনে করো, অনেক সময় এরকমও হতে পারে যে তোমার আমার কোনো একটা ইরিকভারেবল ডেট আমাকে এসে বললো যে ভাই আমি বুঝতে পারছি আমার ভুলটা, আমি আপনার টাকা মেরে চলে যাওয়া উচিত হয় নাই, তো আমি আপনাকে তো টাকা দিতে পারতেছি না, যে আমার ঘড়িটা আছে, হাতে তো ঘড়ি নেই, আচ্ছা পয়রা নেই না, একটা ঘড়ি তো আছেই হাতে একটা, সো সেটাও চলে না, বাট যাই হোক। হ্যাঁ, সো আমার ইরিকভারেবল ডেটের কাস্টমার এসে বললো ভাই আমার হাতে ঘড়িটা আছে, তো এই ঘড়িটা কইলে আপনার আমি দিয়ে যাই, তো আপনি ঘড়িটা রেখে দেন আমার ওই দেনাটার এগেনস্টে, ওই যে যে দেনা ছিল, একটা ডিউ ছিল, ওই ডিউটা আপনি ওটা দিয়ে সেটেল করে নিন। সো আমার ইরিকভারেবল ডেট রিকভার হচ্ছে, রিকভার হলে সো ঘড়িটার দাম কত, ঘড়িটার দাম মনে করো 15,000 টাকা, হয়তো আমি তার কাছে 15,000 টাকাই পাইতাম, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমি কি করব, আমি আচ্ছা ঘড়ি তো একটা বিজনেসের অ্যাসেট হয় না, লেটস সে ঘড়ি জানে, সে আমাকে অন্য কোনো অ্যাসেট দিয়েছে, সে আমাকে একটা ইকুইপমেন্ট দিয়ে গেছে, সেক্ষেত্রে সেটা আমার বিজনেসের অ্যাসেট হিসাবে ঢুকে গেল। সো ইকুইপমেন্ট এখন কি হলো, ডেবিট হইলো, ঠিক আছে। ক্রেডিট কি হবে, ক্রেডিট হবে ইরিকভারেবল ডেটস রিকভার্ড, এইটাও একটা আনইউজুয়াল ইনসিডেন্ট। আর এই আনইউজুয়াল ইনসিডেন্ট আমরা কিভাবে রেকর্ড করি, জার্নালে রেকর্ড করি। আনইউজুয়াল ইনসিডেন্ট আমরা জার্নালে রেকর্ড করি, বা আর নন রেগুলার ট্রানজাকশন জার্নালে রেকর্ড করি, ঠিক আছে। সো আমরা এটাও লিখে নিই। সো লেটস সে আমাদের ইকুইপমেন্ট পাইছি আমরা, তো ইকুইপমেন্ট ডেবিট মনে করো আমাদেরকে ইকুইপমেন্ট দিতে হচ্ছিল 180 টাকার, আর আমাদের ইরিকভারেবল ডেটস রিকভার্ড 180 টাকা, ঠিক है, ক্লিয়ার, নো প্রবলেম, ওকে। সো এই যখন সিনারিও, আমাদের এই নন রেগুলার ট্রানজাকশনসে আর কি থাকে, আর থাকে হচ্ছিল আমাদের ইয়ার এন্ড ট্রান্সফার্স। রিমেম্বার আমরা ইয়ার বিগিনিং যখন করছিলাম, তখন আমরা ইয়ার বিগিনিংয়ের সব কিছু আমরা তোমার কি করছিলাম, জার্নাল এন্ট্রি করছিলাম। সো আমাদের ইয়ার এন্ড ট্রান্সফার যেগুলো থাকবে সেগুলোকেও আমাদের জার্নাল দিয়েই ট্রান্সফার করতে হবে। হ্যাঁ, এখন কোন ট্রান্সফারগুলো আমরা জার্নাল দিয়ে করবো, যেগুলো স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে ট্রান্সফার হবে, সেগুলো আমরা জার্নাল দিয়ে ট্রান্সফার করব, ঠিক আছে। কিভাবে, মনে করো পারচেজ, আমি যখন পারচেজ করছি, পারচেজ অ্যাকাউন্টে ডেবিট করে গেছি, ঠিক আছে। এখন পারচেজ অ্যাকাউন্ট যখন ক্লোজ করবো, ওটা থেকে ব্যালেন্স সি দিয়ে আসবে না, ওইটার ক্লোজিং ভ্যালুটা যাবে কোথায়, স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে যাবে ট্রান্সফার হয়ে। সো সেক্ষেত্রে পারচেজ কি, পারচেজ আমরা জানি একটা এক্সপেন্স, তাই না, পারচেজ কি একটা এক্সপেন্স হিসেবে রেকর্ডেড হয় না। ডেট ডিটেলস ডেবিট ক্রেডিট। সো মনে করো আমি পারচেজ করছি, সো পারচেজ কি একটা এক্সপেন্স, সো পারচেজ যেহেতু এক্সপেন্স, সেক্ষেত্রে পারচেজ কোথায় রেকর্ড হবে, পারচেজ রেকর্ড হবে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস ডেবিট সাইডে। সো আমাদের পারচেজের ক্ষেত্রে কি হবে, এগুলো কি সব December 31, তাই না, ইয়ার এন্ড ট্রান্সফার, তো SOPL
আমি শর্ট ফর্মে লিখলাম, ঠিক আছে, তোমরা ফুল ফর্ম লিখবা, ঠিক আছে। মনে করো পারচেজ ছিল 51,000 আর পারচেজ এখন ক্রেডিট হবে। মনে করো আমাদের ক্রেডিট কাস্টমার আমাদেরকে রিটার্ন করছে, আমাদের কাস্টমার রিটার্ন করছে। সো রিটার্নসগুলো তো আমরা সেলস রিটার্নস অ্যাকাউন্টে দিয়েছি। এখন এই সেলস রিটার্নস অ্যাকাউন্ট থেকে তো আমাদের কি করতে হবে, এগুলাকে নিতে হবে স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে। সো স্টেটমেন্ট অফ প্রফিট লস নিতে গেলে সেলস রিটার্নস কি, যদি সেলস হয় ইনকাম, সেলস রিটার্নস কি হবে, এক্সপেন্স হবে। তো সেক্ষেত্রে যদি এক্সপেন্স হয় আবারও এসওপিএল ডেবিট, সেলস রিটার্নস ক্রেডিট, ঠিক আছে। সো আমাদের এসওপিএল ডেবিট, সেলস রিটার্নস ক্রেডিট, মনে করো 3150 ধরলাম। এইভাবে করে আমাদের যতগুলা আইটেম তোমার রেকর্ড হবে, যতগুলা আইটেম মনে করো তোমার ইয়ার এন্ড ট্রান্সফার হবে, সেগুলো আমাদেরকে এই জার্নালের মাধ্যমে করতে হবে। যেমন কিনা স্যালারি অ্যান্ড ওয়েজেস হইতে পারে, ইনভেন্টরি হইতে পারে, ঠিক আছে। সো এখন এই ইনভেন্টরি ক্ষেত্রেও তোমার মনে করো যাব না, ওই ঝামেলা যাওয়ার দরকার নেই। সো যাই হোক, তারপর তোমাকে বলে দিই, ঠিক আছে। সো ইনভেন্টরিটা কি হয়, যেটা ক্লোজিং ইনভেন্টরি, কারণ ওপেনিং ইনভেন্টরি আমরা অলরেডি তোমার কি বলে জার্নাল একবার দিছি যখন আমরা ওপেন করছি। সো ক্লোজিং ইনভেন্টরি যেটা, সেটাকে আমাদের জার্নালের মাধ্যমে নিতে হবে, তোমার কি বলে স্টেটমেন্ট অফ প্রফিট লস নিতে হবে জার্নালের মাধ্যমে। সেক্ষেত্রে আমাদের এই ইনভেন্টরিটা আমাদের কস্ট অফ গুড সোল্ড থেকে ইনভেন্টরি কি হয়, ইনভেন্টরিটা কস্ট অফ গুড সোল্ডকে কমায় না বাড়ায়, ক্লোজিং ইনভেন্টরি কস্ট অফ গুড সোল্ডকে কমায়, উইচ মিনস কস্ট অফ গুড সোল্ড জিনিসটা কি। সো এটা যেহেতু কস্ট অফ গুড সোল্ড থেকে এটা মাইনাস হয়, সো এটা আমার একটা এক্সপেন্স, তাই না। সো এই ইনভেন্টরিটাও কি তোমার, সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কস্ট অফ গুড সোল্ডকে তোমার কি করতেছে, কমাচ্ছে, হুইচ ইজ অ্যান ইনকাম। সো ইট ইজ ট্রিটেড লাইক অ্যান ইনকাম, ঠিক আছে। সো এর জন্য এটা স্টেটমেন্ট অফ প্রফিট লস অ্যাকাউন্টে এটা কি হবে, এটা হবে ক্রেডিট, এসওপিএল ক্রেডিট, ইনভেন্টরি ডেবিট। এটা আরেকবার একটু বলে দিই আমি। সো ক্লোজিং ইনভেন্টরি যেটা হয় সেটা হচ্ছে আমরা কস্ট অফ গুড সোল্ড থেকে মাইনাস করি। সো এটা কস্ট অফ গুড সোল্ডকে কমায়, মানে এটা একটা এক্সপেন্সকে কমাচ্ছে। কস্ট অফ গুড সোল্ড একটা এক্সপেন্স, সো এটা একটা এক্সপেন্সকে কমাচ্ছে, এক্সপেন্সকে যা কমায় সে হচ্ছে ইনকাম। সো এই জন্য ইনভেন্টরি এসওপিএলে আমাদের ক্রেডিট সাইডে যাচ্ছে, ঠিক আছে, এসওপিএল। সো আমাদের ক্লোজিং ইনভেন্টরি লেটসে আমাদের এই বিজনেসের জন্য ছিল 4880। সো এই আর কি। এখন এছাড়া আমাদের নেক্সট যে পার্টটা আছে কারেকশন অফ এরার্স, সেটা আমি আমার নেক্সট লেকচার ভিডিওতে তোমাদের জন্য দিব, ঠিক আছে। অ্যান্ড প্লিজ রাগ হয়েও না, আমি নেক্সট ভিডিওটা খুব শীঘ্রই দিব, ঠিক আছে। আল্লাহ যদি বাঁচায় রাখে, তোমরা আমার জন্য দোয়া করো যেন আমি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওটা দিতে পারি, অ্যান্ড কারেকশন অফ এরার্সটা আমি পুরোপুরি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করে দিতে পারি, ঠিক আছে। বিকজ ওইটার জন্য উই need an entire lecture, ঠিক আছে। So this was basically তোমার we can say 50% of the journal chapter and the 50% is the correction of errors, ঠিক আছে। So without so thank you very much everyone, যদি তোমরা পুরোটা ভিডিও আমার সাথে এতক্ষণ পর্যন্ত দেখছো, so subscribe to my channel and refer me to your friends, ঠিক আছে। আর তোমাদের যদি আরও ফার্দার কোনো হেল্প লাগে, you guys can get in touch with me, ঠিক আছে। So I teach in Bangladesh Grammar School. So এখানে আমার তোমরা যদি ফিজিক্যাল ক্লাসেসও করতে চাও, you can come and join my classes, okay. So thank you very much everyone, I'll see you, bye bye, take care.